আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানাবো, যে বিষয়টা আসলে এতদিন অবধি একটা ধোঁয়াশার মতো ছিল। আপনাদের মনে আছে, আমাদের বাপ্পি ভাইজান তার মায়ের মৃত্যুর পর ব্যাংকে গিয়েছিল এবং সেই ব্যাংকে যাওয়ার ভিডিওটা সে কিছু ঘন্টা পর আপলোড দিয়ে আবার ডিলিট করে দেয়। সেই ভিডিওটা আজ পর্যন্ত সে আর পাবলিক করেনি। আর এইবার নিশি আসার পর সে আবারও তার মায়ের টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গিয়েছে। প্রশ্ন দাঁড়ায়, বাপ্পি ভিডিওটা ডিলিটই বা কেন করলো, আর আবার বোন আসা মাত্রই ব্যাংকে বা কেন গেল? আচ্ছা, বাপ্পি না গতকাল বারবার করে বলল আমার কোনো চাহিদা নাই, আমার কোনো চাহিদা নাই। তাহলে পড়ে থাক না মায়ের গচ্ছিত টাকা ব্যাংকে, ব্যাংকের মতোই। কেন সেটাকে উত্তোলন করা লাগবে? কেন সে তাহলে উত্তোলনের জন্য নিশিকে বাংলাদেশ পর্যন্ত আসা লাগবে? কেন এত দূর পর্যন্ত যেতে হবে? আবার সমস্ত কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। সো এই বিষয়টা, এই ধোঁয়াশাযুক্ত বিষয়টা আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। অন্যদিকে মিম, আপনারা জানেন সে প্রেগনেন্ট এবং এই প্রেগনেন্সিটা কিন্তু তানজিলার প্রেগনেন্সির সাথে একটু কোরিলেট করা যায়। ধরুন তানজিলা যে মাসে প্রেগনেন্ট হয়েছে, মিম হয়তো তার চাইতে 2-1 মাস বা 3 মাসের ছোট বড় হবে প্রেগনেন্সিতে, কিন্তু দুজনই প্রেগনেন্ট, আপনারা এটা জানেন। হয়তো তানজিলার ডেলিভারিটা মিমের আগে হবে, এই এতটুকুই যা। কিন্তু দুজনেরই ডেলিভারি খুব দ্রুতই বা শীঘ্রই এগিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। তো মিমের প্রেগনেন্সি নিয়ে মিম যা শুরু করেছে, যদি আমি প্রেগনেন্সি নিয়ে কখনোই কোনো নারীকে তুচ্ছতাচ্ছিল্য করতে চাই না, কারণ মাতৃত্ব খুবই মহৎ একটা কাজ। একটা মায়ের কী পরিমাণ কষ্ট হয় সেটা একটা পুরুষ কখনোই বুঝতে পারবে না। পুরুষ হয়তো মুখে বলবে, বাট সেটা যে উপলব্ধি করে সেটা পুরুষ কখনোই বুঝতে পারবে না। সো আমি এই জিনিসটা বেশি কথা বলবো না, বাট আমি যেহেতু তানজিলাকে দেখছি ভিডিওতে, তানজিলার মতি গতি অতি সব কিছু দেখা যাচ্ছে, তানজিলা কীভাবে চালচলন করছে, ভিডিও দিচ্ছে। তো তানজিলার সাথে কম্পেয়ার করে মিমের কিছু জিনিস আমার কাছে অসামঞ্জস্য লাগছে, সেই জিনিসগুলো আজকে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। অন্যদিকে বাপ্পি ফাতেহাকে দিয়ে, মানে নিশিকে দিয়ে তার বইয়ের কী কী প্রশংসা মিথ্যা মিথ্যা করিয়েছে, সেই জিনিসটাও আমি বলতে কিন্তু ভুলব না। সো দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটা আপনাদের দেখা উচিত, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিই, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে কিছু জিনিস একের পর এক বলে যাব। তো প্রথমেই আমি যেটা বলবো, আগে আমি ব্যাংকের কথাটা ক্লিয়ার করতে চাই। ব্যাংকের কথাটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকগুলো কথা আছে, অনেকগুলো ঘটনা আছে, ক্লিয়ার করতে হবে। আচ্ছা, প্রথমত আমি বাপ্পির কিছু জিনিস, বাপ্পি যে সমস্ত ভাষণ বা ওয়াজ মাহফিল করে সেগুলো সম্পর্কে আমি একটু আলোকপাত করতে চাই। বাপ্পি বলেছে গত ভিডিওতে যে তার কোনো চাহিদা নাই। ঠিক আছে, অনেক পুরুষের নাকি অনেক চাহিদা থাকে, অনেক মানুষের অনেক চাহিদা থাকে, এটা লাগে ওটা লাগে, লোভ থাকে। তো বাপ্পির নাকি কোনো চাহিদাই নাই, বাপ্পি নাকি অনেক আছে। এমনকি বাপ্পি নাকি তার মাকে বলতো, মা তোমারই সব, তোমার যা ইচ্ছা তুমি করো, আমার কোনো কিছু লাগবে না। তো সে বাপ্পি তার মায়ের গচ্ছিত বা সঞ্চিত কিছু টাকা, যেহেতু নাজমান্ডি মারা গিয়েছে, তার ব্যাংকে জমানো গচ্ছিত কিছু টাকা ছিল, সেটাকে ওঠানোর জন্য বাপ্পি উঠে পড়ে লেগেছে। তো এখানে কিছু কথা বলা উচিত বা কিছু কথা বলা প্রয়োজন, যে জিনিস নিয়ে সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে এবং একটা প্রশ্ন আসতে পারে, এবং যেটা আপনাদেরকে কেউ ক্ল্যারিফাই করবে না যতক্ষণ না আমি আপনাদেরকে না বলবো। বাপ্পি যখন গাড়ি কিনেছিল তখন একটা কথা অনেক বেশি হাইলাইট হচ্ছিল, আপনারা খেয়াল করে দেখবেন যে বাপ্পি তার মায়ের পেনশনের টাকা উঠিয়ে গাড়ি কিনেছে, এবং ওই পেনশনের টাকা সে যেহেতু উঠিয়েছে এই জন্য সে ব্যাংকের ভিডিওটা ডিলিট করে দিয়েছে, এবং এটা কিন্তু অনেক ভালোভাবে ঢালাওভাবে প্রচারিত হয়েছিল। তো আজকে সেই ঘটনার পেছনে আদ্যপান্ত কিছু জিনিস আমি আগে তুলে ধরি। বাপ্পি তার গাড়িটা কিনেছে তার মায়ের টাকা দিয়ে, এখানে বিন্দু মাত্র সন্দেহ করার কিছু নেই। আপনারা সবাই জানেন দর্শক, আমার কথা বলার কিন্তু একটা স্টাইল আছে আলাদা। আমি যেহেতু বলছি বাপ্পি তার গাড়িটা কিনেছে তার মায়ের টাকা দিয়ে, তার মানে সে তার মায়ের টাকা দিয়েই গাড়িটা কিনেছে, এখানে কোনো দ্বিমত পোষণ কেউ করতে পারবেন না। এই কথাটাই ফুল অ্যান্ড ফাইনাল সত্য কথা। কিন্তু এই যে বাপ্পি যে তার মায়ের টাকাটা নিয়েছে, এটা আসলে পেনশনের টাকা নাকি সঞ্চিততার টাকা নাকি অন্য কোনো টাকা, সেইটা কিন্তু আসলে আপনারা শিওর না। এতটুকু শিওর,
বাপ্পি তার মায়ের টাকা দিয়ে তার গাড়িটা কিনেছে। হয়তো বাপ্পি কিছু অংশ টাকা দিয়েছে, বাট পুরো ম্যাক্সিমাম টাকাটাই তার মায়ের জমানো টাকা থেকে দিয়েছে। এখন কথা দাঁড়ায়, বাপ্পি যদি তার মায়ের টাকা দিয়ে গাড়ি কিনে থাকে, তাহলে এখন যে বাপ্পি তার মায়ের টাকা ওঠানোর জন্য নিশিকে নিয়ে এসেছে, সেটা কিসের টাকা? তো সেটা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শক। ব্যাংকে যে টাকাগুলো থাকে আপনারা জানেন, ব্যাংকে একটা মানুষ যখন টাকা জমিয়ে রাখে বা ব্যাংকে কোনো টাকা সঞ্চয় করে, তখন সেই টাকার এগেনস্টে কিন্তু যে মালিক তাকে বলা হয় নমিনি সিলেক্ট করতে। কারণ কোনো এক সময় তিনি যদি কোনো দুর্ঘটনাবশত বা স্বাভাবিকভাবে তিনি মারা যান, তখন সেই টাকার হক কে নিতে আসবে, কে পরবর্তী উত্তরাধিকার হবে, এটার জন্য নমিনি দেওয়া হয়। নমিনি হিসেবে কিন্তু সবসময় বাবা মায়েরা সন্তানকেই দিয়ে থাকে। তো নাজমান্টি তাই করেছে, তিনি তার 2 সন্তান বাপ্পি এবং নিশি, তাদের 2 জনের নাম লিখে দিয়েছে। তো স্বভাবতই এখন নাজমান্টির ব্যাংকে যে গচ্ছিত বা সঞ্চিত টাকাটুকু আছে, সে টাকা নিতে কিন্তু শুধু বাপ্পি একা গেলে হবে না, যেহেতু নমিনি 2জনকেই যেতে হবে। ঠিক আছে, 2জন যাবে, 2জনকে তাদের 2জনের স্বাক্ষর দিয়ে টাকাটা উঠে নিয়ে আসবে। খুবই সোজা একটা হিসাব, এখানে কোনো ঘোর প্যাচের কোনো বিষয় না, সোজা একটা হিসাব আর কি। তো ঠিক আছে, তো যদি বাপ্পি তার মায়ের সঞ্চিত টাকা এখন পর্যন্ত ওঠাতে না পারে, নিশির বাংলাদেশে না আসার পর্যন্ত, ঠিক আছে, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন বাপ্পি এখন পর্যন্ত তার মায়ের গচ্ছিত টাকা ব্যাংক থেকে ওঠাতে পারেনি, তাহলে বাপ্পি কোন টাকা দিয়ে, মানে নাজমান্ডির কোন টাকা দিয়ে তাহলে গাড়ি কিনে ফেললো? কারণ বাপ্পি তো ব্যাংকের টাকা এখনো ওঠাতেই পারেনি, তাহলে কোন টাকা দিয়ে কিনেছে? আর বাপ্পি যে ভিডিওটা হাইড করেছে ব্যাংক থেকে টাকা ওঠানো, সেটা বা তাহলে কেন হাইড করেছে? এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা আমি জানি, আমি ক্লিয়ার না করলে আপনার কোনো জায়গা থেকে ক্লিয়ার হতে পারবেন না। খুব ভালো মাধ্যম থেকে এই ইনফরমেশনটা আমি গ্যাদার করেছি দর্শক। প্রথমত, বাপ্পি যে ভিডিওটা হাইড করেছে, সেই ভিডিওটা হাইড করার পেছনে যে কারণটা ছিল, সেটা সে আসলে হাইডই রেখেছে, সেটা সে ভিডিওতে বলেনি। বাট মুখ্য কারণ ছিল, বাপ্পি যেদিন তার মায়ের টাকা ওঠাতে গিয়েছে, তাকে ব্যাংক কর্মকর্তারা অনেক বেশি অপদস্থ করেছে, অনেক বেশি অপমান করেছে। তার প্রথম কারণ ছিল, বাপ্পি যে ব্যাংক থেকে টাকা উঠাতে গিয়েছিল তার মায়ের, সেই ব্যাংকের কর্মকর্তাদের সাথে নাজমান্টির অনেক ভালো সম্পর্ক ছিল, সবাই নাজমান্টিকে অনেক সম্মান করতো। তো এই নাজমান্টিরই সন্তান হচ্ছে বাপ্পি, যে নমিনির মধ্যে একজন। তো সে যখন গিয়েই তার মায়ের টাকা ওঠানোর জন্য এরকম উঠে পড়ে লেগেছে, তারা প্রত্যেকে বাপ্পিকে খুবই তিরস্কার করেছে এবং ফাতিহার কথা বলেছে যে নিশিকেও আসতে হবে। তো এটা নিয়ে বাপ্পির সাথে তর্কাতর্কি হয়, একরকম বলা যায় বাপ্পিকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। তো এটা একটা তার জন্য অনেক লজ্জা। এজন্য বাপ্পি সেই ভিডিওতে কিন্তু ব্যাংক থেকে বের হয়ে ব্যাংকের কিছু বদনাম করেছে, এবং আজকেও দেখবেন সে ব্যাংকের বদনাম করছে। ঠিক আছে, কারণ বাপ্পির মধ্যে একটা ক্ষোভ কাজ করছিল। তো যাই হোক, ওই ভিডিওতে বাপ্পির মানে ডিলেট করার মুখ্য কারণ ছিল বাপ্পিকে অপদস্থ করে বের করে দিয়েছিল। যাই হোক, পরবর্তী যে বিষয়, তার মানে কোশ্চেন দাঁড়ায়, বাপ্পি যদি ব্যাংকে টাকা ওঠাতে না পারে, তাহলে বাপ্পি নাজমান্টির কোন টাকা দিয়ে তার গাড়ি কিনেছে? এখানে বলা বাহুল্য, নাজমান্টির বয়স কিন্তু অনেক হয়েছিল। নাজমান্টি বিয়ের পর থেকে এখন পর্যন্ত তার কিন্তু অনেক গোল্ডের সম্ভার ছিল, আপনারা জানেন। নাজমান্টির নিজের বিয়ের গোল্ড ছিল, নাজমান্টি নিজে গোল্ড কিনেছিল, নাজমান্টিকে তার হাজব্যান্ড গোল্ড দিয়েছিল, নাজমান্টি বিভিন্ন মানুষের কাছ থেকে গোল্ড পেয়েছিল, এবং এত মুরব্বী একজন মানুষ, তার কাছে অবশ্যই অনেক গোল্ড ছিল। আপনারা জানেন তার কাছে কিন্তু বড় একটা লকারের মতো ছিল, যেখানে অনেক গোল্ড রাখা হয়েছিল। তো কথা দাঁড়ায়, নাজমান্টির সেই গোল্ডগুলো কিন্তু নাজমান্টি মারা যাওয়ার পর এখন পর্যন্ত কেউ কোনো হিসাব দেয়নি। বিশেষ করে বাপ্পি কিন্তু এখন পর্যন্ত কোনো হিসাব লিখে রাখেনি বা কাউকে বলেনি যে নাজমান্টির গোল্ডগুলো কোথায় আছে বা নাজমান্টির গোল্ড কতটুকু আছে, কত ভরি আছে, কিছু কিন্তু আপনাদেরকে বলেনি। তার মানে নাজমান্টির গোল্ডের সম্ভার কিন্তু অনেক ছিল। আর একটা মানুষ, সে যখন বয়স হয়ে যায়, সবসময় সে ব্যাংকে গিয়ে টাকা রাখতে পারবে এমনটা কিন্তু না। সে কিন্তু সব টাকা ব্যাংকে গিয়ে গচ্ছিত করেছে বা সঞ্চিত করেছে এমনটাও না। সে অনেক টাকা এমনও হয়েছে সে ঘরের মধ্যেই তার লকারে রেখেছিল। এই টাকাগুলোও কিন্তু বাপ্পির হাতে পৌঁছেছে। আপনারা এটা জানেন অনেকে, নাজমান্টি মারা যাওয়ার পর বাপ্পি কিন্তু খুব দ্রুততার সাথে নাজমান্টির রুমে ঢুকে আলমারি খুলেছে, ওয়ার্ড্রোব খুলেছে, সব কিছু লক খুলে খুলে সব কিছু চেক করে করে দেখেছে। ঠিক আছে, এবং নিশির কাছে বলছে সব যা যেমন ছিল সব তেমনই আছে। কিন্তু আমরা সবাই জানি বাপ্পি সব কিছু হাতড়িয়ে বেরিয়েছে। এর মধ্যে যখন হাতড়িয়েছে, তার মধ্যে থেকেই বাপ্পি নাজমান্টির মূল্যবান কিছু গোল্ড এবং নাজমান্টির গচ্ছিত কিছু নগদ টাকা, সেগুলো বাপ্পি হাতিয়ে নেয়। আপনারা বলতে পারেন, ভাই সেগুলোর পরিমাণ কি আসলে এত লক্ষ টাকার মতো হবে? আমি আপনাদেরকে ছোট্ট একটা ক্লু দেই। যারা আপনারা 2010 সালে বা 2012 সালে গোল্ড কিনেছিলেন,
সেই 22 ক্যারেটের গোল্ডের দাম এখন কত হতে পারে আপনারা ভাবুন তো। আমি নিজে সাক্ষী, যখন আমি 2010 সাল বা 15 সালের দিকে দেখেছিলাম, তখন আমার যতটুকু মনে হয় গোল্ডের দাম ছিল প্রায় 25,000 কিংবা 30,000 টাকার মতো ছিল। সেই 25,000 বা 30,000 টাকার গোল্ড এখন যখন আপনারা মার্কেটে যাবেন দেখবেন যে সেটার দাম প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গিয়েছে। আপনারা এটা দিয়ে বুঝতে পারবেন যে ওই গোল্ড যদি এখন কেউ বিক্রি করে তার কাছে কত লক্ষ টাকা হবে। আমি আপনাদেরকে একটা সহজ হিসাব বলি। ধরুন আপনারা 10 সালে কেউ 1 ভরি গোল্ড কিনলেন, ঠিক আছে, সেটার দাম হয়তো 20,000 কিংবা 25,000 টাকা। আমি জানি সেটার দাম আরও কম ছিল, তাও ধরে নিলাম 20,000 কিংবা 25,000 টাকা ছিল ভরি। এখন আপনারা এই বছর 2025 সালে এসে সে 1 ভরি গোল্ড বিক্রি করে দিলেন, তার মানে সেখান থেকে 20% বা 22 ক্যারেট গোল্ডের 10% মাইনাস হয়, এটা আপনারা জানেন। তো সে মাইনাস করে দিলে তাহলে আপনার কাছে আর কত টাকা থাকবে, লাভ হবে কত টাকা ভাবুন। ঠিক আছে, 1 ভরি গোল্ড বিক্রি করে তিনি কত টাকা পাবেন? প্রায় আমি হিসাব করে দেখেছি 1 লক্ষ মোটামুটি 25,000 টাকা থেকে 30,000 টাকার মতো পাবে যদি 1.5 লক্ষ টাকার গোল্ড হয়ে থাকে। তো ওই মানুষটার কত টাকা আয় করলো? তার মানে একটা মানুষ যদি তার 2010 সালে কারো যদি 10 ভরি গোল্ড থাকে, সে এই 2025 সালে এসে সে এখন প্রায় 15 লক্ষ টাকার মতো পাবে। ক্যান ইউ ইমাজিন দর্শক? 2010 সালের দিকে যদি কোনো মানুষ তার কাছে 10 ভরি গোল্ড কিনে রাখে, তার কাছে 2025 সালে সে গোল্ডের দাম হয়ে যাবে প্রায় 10 লক্ষ টাকা প্লাস, মানে 15 লক্ষ টাকার মতো হয়ে যাবে। তো কারো কাছে যদি 20 ভরি গোল্ড থাকে বা 15 ভরি গোল্ড থাকে, তাহলে সেটার অ্যামাউন্ট কত হবে? সেটার অ্যামাউন্ট হয়ে যাবে 20 লক্ষ টাকার মতো। আমি আশা করি হিসাবটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি। এবং নাজমানটি যেই সোসাইটি বিলং করে, যেই পরিবার বিলং করে এবং যেই ক্লাস বিলং করে, আপনারা জানেন নাজমানের কাছে কিন্তু গোল্ডের পরিমাণ অনেক বেশি থাকার কথা। কারণ নাজমানটির হাজব্যান্ড তিনি ফরেস্টে চাকরি করেছেন, ভালো মাপেরই বেতন পেতেন, এবং নাজমানটি বিয়ের সময় অনেক গোল্ড পেয়েছিলেন এবং নাজমান কিন্তু ধাপে ধাপে অনেক গোল্ড কিনেছেন। সো নাজমানটির গোল্ড বিক্রি করেই বাপ্পি অনেক টাকা পেয়েছে। আমি আপনাদেরকে বলছি দর্শক, আমার কথাটাকে হালকাভাবে নেবেন না। নাজমানটির গোল্ডগুলোকে বাপ্পি বিক্রি করে অনেক লক্ষ টাকা পেয়েছে এবং তার মধ্যে থেকে কিছু টাকা যেটা শর্ট ছিল সেটা বাপ্পি নিজে দিয়ে দিয়েছে। ধরুন যদি গাড়ির দাম 30 লক্ষ টাকা হয়, বাপ্পি হয়তো 20 লক্ষ টাকা মায়ের কাছ থেকে নিয়েছে, 10 লক্ষ টাকা নিজে দিয়েছে। যদি গাড়ির দাম 25 লক্ষ টাকা হয়, বাপ্পি তার মায়ের কাছ থেকে 17 থেকে 18 লক্ষ টাকা নিয়েছে, বাকি 5 থেকে 7 লক্ষ টাকা সে নিজে দিয়েছে। এভাবে একটা রেশিও সে মেনটেন করেছে, বাট ম্যাক্সিমাম টাকায় বাপ্পি তার মায়ের গোল্ড বিক্রি করে তারপরে গাড়ি কিনেছে। এখানে বিন্দুমাত্র সন্দেহ নেই যে বাপ্পি তার গাড়ি কেনার পেছনে তার মায়ের টাকাটাকেই খরচ করেছে। আচ্ছা, নেক্সট চলে আসি দর্শক, যে বাপ্পি নিশি আসা মাত্রই ব্যাংকে কেন দৌড় দিল? এখানে কিছু কথা আছে দর্শক। দেখুন, বাপ্পি বারবার বলে আমার কোনো চাহিদা নাই, কিন্তু নিশি আসছে মাত্র একদিন যেতে না যেতেই বাপ্পি বলছে নিশি আবার কবে চলে যাবে, ব্যাংকে মায়ের টাকা আছে, এখানে ব্যাংকে নিশিকে লাগবে। মানে মেন কথা ওই যে বললাম, প্রথম দিন যে বাপ্পিকে বের করে দিয়েছিল, বাপ্পি তো দৌড়ে চলে গেছে, ভাবছে সে ভেবেছিল নিশি আসবে, নিশি আসলে তো সে ব্যাংক থেকে টাকার ভাগ নিশিকেও দিতে হবে। কিন্তু বাপ্পি মহাপণ্ডিত এটা জানতো না তার মাও কম চালাক ছিলেন না। তার মাও যখন তার ওই সঞ্চিত টাকার নমিনি লিখেছিলেন, সে নমিনিতে সে তার 2 সন্তানেরই নাম লিখেছিলেন, বাপ্পি এবং ফাতেহা, দুজনের নামই লিখেছেন। এতে করে যেটা হবে, বাপ্পি যখন সেই টাকা উঠাতে গিয়েছে, বাপ্পিকে একা সেই টাকা কিন্তু দেয়নি ব্যাংক কর্মকর্তারা, কারণ যেহেতু নমিনি নিশিও ছিল। তো দুজনকেই সামনে রেখে সেই টাকাটা ব্যাংক কর্মকর্তারা হস্তান্তর করবে এবং পরবর্তীতে বাপ্পি এবং নিশি তারা নিজেদের মধ্যে সেই টাকাটাকে ভাগ করে নেবে। তো বাপ্পি চেয়েছিল যে নিশি আসার আগেই আমি ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে টাকাটাকে একা একা উত্তোলন করে নিয়ে আসি। বাট আনফর্চুনেটলি বাপ্পি সেটা পারেনি, কারণ সেখানে নমিনি দুজনের নামই ছিল, এই জন্য বাপ্পি সেটা পারেনি। তার মানে দেখুন বাপ্পি কত বড় নির্লজ্জ বেহায়া না হলে সে তার বোনকে ছাড়াই তার মায়ের গচ্ছিত টাকা ওঠানোর জন্য ব্যাংকে চলে গিয়েছিল। এটা কিন্তু অনেক সিরিয়াস একটা কাজ, আপনারা যদি চিন্তা করেন খুবই কঠিন একটা কাজ। ব্যাংকে বাপ্পির মায়ের সঞ্চিত টাকা বাপ্পি তার বোন ছাড়ে উঠাতে চলে গিয়েছিল। তো বাপ্পি বুঝতে পেরেছিল এটা সমস্যা হবে, বিধায় সে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। আর এখন সে নিশিকে নিয়ে ব্যাংকে গিয়েছে টাকাটা ওঠানোর জন্য, কারণ সে বুঝতে পেরেছে এখন তো নিশিকে ছাড়া দিবেই না, এই জন্য সে নিশিকে নিয়ে গিয়েছে এখন। তো সেখান থেকে বাপ্পি কত টাকা পায় সেটা এখন পর্যন্ত আমার জানা নেই, বাট আমি জানলে আপনাদেরকে বলে দিব। তো সেই টাকাটা পরবর্তীতে বাপ্পি এবং নিশি তারা ভাগ করে নেবে। এবং এখানে আরেকটা জিনিস ঘটনা বলে রাখা ভালো, আপনারা সবাই জানেন যে জায়গা জমি সম্পত্তি সব কিছু কিন্তু ভাগ হয়, ভাইরা যা পায় বোনরা তার অর্ধেক পায়, তাই না? কিন্তু এই ক্ষেত্রে ব্যাংকের নমিনি যখন হয়েছে বাপ্পি এবং নিশি, সেখানে কিন্তু নমিনিতে বলা হয়নি বাপ্পি যা পাবে নিশি তার অর্ধেক পাবে। সো এই ভাগ বাটোয়ারাটা কিন্তু এভাবে বলা হয়নি, বাট নমিনি যেহেতু দুইজনকে দেওয়া আছে, সো এই নমিনির এই ভাগের টাকাটা
আমি মোস্ট প্রবাবলি যতটুকু জানি বুঝি সে অনুযায়ী দুজনই সমান সমান পাওয়ার কথা, 50-50। এখন বাপ্পি যদি ভাই হিসেবে কর্তৃত্ব খাটায় নিশির উপরে যে না আমি বেশি পাবো তুই আমার অর্ধেক পাবে, সেটা তাদের বিষয়। নিশি যদি মেনে নেয় মেনে নিল, বাট মেনে না নিলে নিশি যদি লিগালভাবে নোটিশ পাঠায় যে আমাকে অর্ধেক দিতে হবে, আমি মনে করি বাপ্পির এখানে করার কিছু থাকবে না। কারণ এই টাকাটা কিন্তু এমন কিছু নয় যে উত্তরাধিকার সূত্রে চলে আসছে, এখানে নমিনি হিসেবে টাকাটা আসবে। সো এটা কিন্তু দুই ভাই বোনের মধ্যে ঝামেলা হলেও হতে পারে যদি ভাগ বাটোয়ারাতে ঝামেলা হয়ে থাকে। যাই হোক, সো আশা করি আমি এই কিছু ঘটনা বলে আপনাদেরকে কয়েকটা বিষয় ক্লিয়ার করেছি। বাপ্পি কেন সেই ভিডিওটা হাইড করেছিল, বাপ্পি গাড়িটা কোন টাকা দিয়ে কিনেছে, এবং বাপ্পি এবার যে সে ব্যাংকে গিয়েছে কেন গিয়েছে, কারণ টাকা উঠাতে গিয়েছে। সো বাপ্পি যে বারবার বলে আমার কোনো লোভ নাই, আমার কোনো চাহিদা নেই, ভাই টাকা উঠানোর জন্য যেভাবে দৌড় দিয়েছেন প্রথমত নিজের বোনকে ছাড়া কয়েক সপ্তাহ আগে, আবার বোন আসা মাত্রই বোনকে নিয়ে দৌড় দিয়েছেন ব্যাংকে, মানে আপনার কাছে মনে হচ্ছে মা কত কোটি টাকা যেন রেখে গেছে। অস্থির হয়ে গিয়েছেন মায়ের ব্যাংক ব্যালেন্সটা চেক করার জন্য, পাগলের মতো করছেন। একটা রাস্তার পাগলা কুত্তা যেমন করে আপনি ঠিক তেমনটাই করছেন। তার মানে আপনি আপনার পরিচয়, আপনার জাত কিন্তু দেখিয়ে দিচ্ছেন। সানি মহাশয় তিনি যা বলেছিলেন আপনার সম্পর্কে, ও বাপ্পি সে তো একটা দেশি কুত্তা, একদম সঠিক পদবি কিন্তু আপনাকে সানি ভাইজান দিয়েছিল। সানিকে এর জন্য অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস, এরকম সুন্দর একটা স্বনামধন্য পদবি আপনাকে দেওয়ার জন্য। সে যাই হোক দর্শক, তো বাপ্পির এই সমস্ত ঘটনা আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করেছি, খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ছিল। এখন পরবর্তী বিষয়ে চলে আসি। পরবর্তী বিষয়ে মিমকে নিয়ে একটু বলতে চাই। আপনারা তানজিলার প্রেগনেন্সি দেখবেন দর্শক। তানজিলার প্রেগনেন্সি মানে দেখলে আমার কাছে এরকম মনে হয় যেন প্রেগনেন্সি জার্নি মনে কোনো কষ্টের কিছুই না। তানজিলাকে দেখলে আমার মাঝে মধ্যে এরকম মনে হয়, মানে এত স্মুথভাবে তার প্রেগনেন্সি জার্নিটা যাচ্ছে, এত সুন্দরভাবে সে তার সংসার করে যাচ্ছে, কোনো কমপ্লিকেশন নেই। মাশাআল্লাহ, এখানে অবশ্যই মাশাআল্লাহ বলা উচিত, কারণ সে ভালোভাবে আছে। একটা প্রেগনেন্সিতে সব নারীরই কষ্ট হয়, তো সে যদি ভালোভাবে থাকে এটা আল্লাহর তরফ থেকে এটা তার জন্য একটা রহমত, তো এটার জন্য তার শুকরিয়া করা উচিত, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সে ভালো মতো তার প্রেগনেন্সি জার্নিকে পার করছে, কোনো কষ্ট দেখছি না, সে নিজের মতো করে নিজে হাঁটছে, তার হাঁটার জন্য কারো হেল্প লাগছে না, ঠিক আছে। এবং যে আপনারা যদি ইয়াকে দেখেন, সাকিবকে দেখেন, তানজিলাকে চলাচল করার জন্য কিন্তু সবসময়তে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসে। তানজিলাকে গাড়ি ভাড়া করা ছাড়া কিন্তু খুব একটা সে রাস্তাঘাটে চলাফেরা করায় না। আচ্ছা, তো তানজিলা যদি তার প্রেগনেন্সি জার্নিতে এভাবে তার গর্ভের সন্তান নিয়ে এবং মিমের থেকে বেশি বয়সের প্রেগনেন্সি নিয়ে সে যদি এভাবে হাঁটাচলা করতে পারে, ক্যামেরা ধরে ভিডিও করতে পারে, ফেসবুকে রিলস বানাতে পারে, বাজারে বাজারে ঘুরতে পারে, মার্কেটে কিনতে পারে, এবং সে বিভিন্ন বাসায় যেমন তার নিজের পাবনার বাপার বাড়িতে, আবার তাদের বাসাতে গাড়িতে করে চড়ে চড়ে আসতে পারে, তাহলে কেন মিম পারবে না? মিমের কি হাই রিস্ক প্রেগনেন্সি? মিমের কি কোনো কমপ্লিকেশান আছে? না তো, মিমের কিন্তু কোনো হাই রিস্ক প্রেগনেন্সি না। মিমের আগের যে সন্তানটা আবদিয়া কিন্তু খুব সুন্দরভাবে মাশাআল্লাহ হয়েছে। সো মিমের প্রেগনেন্সিটা স্বাভাবিক প্রেগনেন্সির মতোই কিন্তু ডেভেলপ করে যাচ্ছে। কিন্তু মিমকে আমি দেখলাম, মিম যখন সামান্য তার ঘর থেকে বের হয়ে উঠান পর্যন্ত আসে, তখন মিমকে বাবুও ধরে, আবার মিমকে খুকিও আরেক হাত ধরে, মানে দুজন ধরে মিমকে হাঁটিয়ে হাঁটিয়ে হাঁটি পা পা করে তুল্লু পুতু পুতু করে নিয়ে আসে। আমার প্রশ্ন, কেন? এবং মিম যখন হাঁটে, বাবু যখন তাকে ধরে ধরে হাঁটায়, দেখা যায় মিম যেভাবে করে হাঁটে দেখে মনে হয় যে মিমের এক পা ভেঙে গেছে, মানে এরকমভাবে সে হাঁটে, মানে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। তো আমি প্রশ্ন করতে চাই, তানজিলা তো প্রেগনেন্ট এবং মিমের থেকে বেশি বয়সে প্রেগনেন্ট, বেশি সপ্তাহের প্রেগনেন্ট, তাহলে তানজিলা তো এভাবে হাঁটে না। তানজিলা তার স্বাভাবিক গতিতেই হাঁটছে, তার স্বাভাবিক গতিতে চলাচল করছে, কিন্তু মিম কেন এরকম করছে? মিমের এরকম করার কারণটা কি? মিম কি সিক? মিম কি অসুস্থ বোধ করছে? মিমের কি কোনো হাই রিস্ক কমপ্লিকেশন আছে? না, তো এরকম তো কিছু দেখা যাচ্ছে না। তাহলে আমার কাছে একটা জিনিস, ইনফরমেশান আমার কাছ থেকে মনে হচ্ছে, ইটস মাই পয়েন্ট অফ ভিউ, এটা কোনো ইনফরমেশান কোনো জায়গা থেকে কালেক্ট করা না, রাদার এটা আমি নিজে আমার পয়েন্ট অফ ভিউ অ্যানালাইসিস করে বলছি দর্শক, মিমের আচার ব্যবহার গতিবিধি খেয়াল করে আমার মনে হচ্ছে এখানে মিম জাস্ট এরকম করছে একটা উদ্দেশ্য হাসিল করার জন্য ম্যালিঙ্গারিং করছে। কি ভান করছে এখানে? মিমের চিন্তাভাবনা হচ্ছে, সে যদি এভাবে নিজেকে অসুস্থ প্রমাণ করে যে সে সামান্য হাঁটতেও পর্যন্ত পারে না, তাহলে তার যে বাসার মানুষজন আছে এলাকায়, যেমন খুকি হতে পারে, তার মা আছে, সাবিনার আছে, তারা মিমকে রান্নাবান্না করে তাদের বাসায় বিভিন্নভাবে তরকারি দিয়ে যাবে। এতে করে মিমকে রান্নাবান্না করতে হবে না, সে তার বোনদের, তার ভাবিদের রান্নাবান্না খেয়েই চলতে পারবে।
তো মিম এরকম করলে কিন্তু সেখানে গ্রামে অনেক মানুষজনই তারা আছে, শারমিন আছে, খুকি আছে, সাবিনা আছে, তার মা আছে, তো সবাই যদি একবেলা করে তাকে খাবার দিয়ে যায় তো মিমের কিন্তু আর কষ্ট হবে না। তো মিম এটাকে সুযোগ নিচ্ছে, সে নিজেকে অসুস্থ প্রমাণ করে একটা সিম্প্যাথি গেইন করে সবার কাছ থেকে রান্না বান্না করা খাবার নিতে যাচ্ছে, যাতে করে তার কোনো কষ্ট না হয় আর কি। দেখুন মিমে যদি হাঁটতে চলতে এতটাই কষ্ট হতো, বুঝবেন যে দুজন মানুষকে ধরে নামানো লাগবে, বাবু আবার বলছে তাকে নাকি লাঠি দিয়ে হাঁটানো লাগে, তাহলে ভাই মিম রয়্যাল এনফিল্ড বাইকের পেছনে বাবুকে জাপটে ধরে কিভাবে ঘোন্ডাতে করে ঘোরাঘুরি করে এই অবস্থায় আমার জানা নাই। একটা গর্ভবতী মহিলা হুন্ডাতে চড়বে এটা আমার মাথাতেও কখনো আনি নাই দর্শক। মিম সেই কাজ করে দেখাচ্ছে, মিম বাবুর পেছনে হুন্ডাতে করে চড়ে বেড়াচ্ছে, তাহলে মিম কিভাবে বলে সে লাঠিতে করে মানে লাঠি ধরে হাঁটা চলা করে? যে মানুষ হুন্ডাতে করে চলাচল করছে, ঘোরাঘুরি করছে, সেই মানুষ নাকি মানে লাঠি ধরে হাঁটাহাঁটি করে? এটা অবিশ্বাস্য মনে হয় আমার কাছে, এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। দ্যাটস ইট। এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম মিমের এই কাজটা করার আসলে কারণটা কী ছিল। নেক্সট যে বিষয়টা আসবো সেটা আমি আসলে দর্শক বাপ্পি এবং নিশির দিকে আসবো। এই ঘটনাটা আসলে ঘটিয়েছে গতকালকে, যখন বাপ্পি ভিডিও দিয়েছে যে সে এখন নিশি নিয়ে ব্যাংকে যাবে। তো ব্যাংকে যাওয়ার আগে ব্যাংকের কিছু কাগজপত্র নাজমানির আলমারিতে রাখা ছিল, সে আলমারি থেকে সে বাপ্পি বের করছিল। তো বের করার সময় বাপ্পি আলমারিটা খুলে নিশিকে বলে যে দেখ মা যেভাবে আলমারি রেখে দিয়েছিল ওইভাবেই আছে। তারপর সুন্দর মতো কাগজপত্রগুলোকে বের করে সে নিশির সামনে নিয়ে এসেছে। অথচ আপনারা খেয়াল করে দেখুন, মনে করে দেখুন, এখনও বাপ্পি চ্যানেলে ভিডিওটা আছে, বাপ্পি যেবার তার মায়ের রুম গোছাচ্ছিল, আলমারি খুলে দেখাচ্ছিল, তখন এই ফাইলগুলি কাগজপত্রগুলো কিন্তু সেখানে ছিল না, সেখানে কিন্তু সেই কাগজপত্রগুলোকে দেখানো হয়নি। কিন্তু আজকে হঠাৎ করে সেই আলমারির নিচের থেকে এই কাগজপত্রগুলো কীভাবে আসলো, এটা আমার প্রশ্ন। অর্থাৎ আমি যেটা ক্লেম করতে যাচ্ছি বা যেটা বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ বাপ্পির এগেনস্টে। সেটা হচ্ছে বাপ্পি তার মায়ের গোপন কক্ষ থেকে, গোপন সোর্স থেকে, গোপন জায়গা থেকে, গোপন সিন্দুক থেকে এই কাগজপত্রগুলোকে হাতিয়ে নিয়েছে, এবং হাতিয়ে নেওয়ার পরে যে কাগজপত্রগুলো সে নিজে একা ডিল করতে পেরেছে সেগুলোকে সে আলাদা রেখেছে, আর যে কাগজপত্রগুলো ডিল করার জন্য তার নিশির হেল্প লাগবে সেটাকে সে আলাদা করেছে, এবং সে তার মায়ের আলমারিতে ঠিক ওই কাগজপত্রটুকুই রেখেছে যেটা নিশির হেল্প ছাড়া সে কিছু করতে পারবে না, আর বাকিগুলো সে তার নিজের আয়ত্তে লুকিয়ে রেখেছে। এবং নিশিকে নিয়ে সে এখন ভূগোল বুঝাচ্ছে। সর্বোপরি দর্শক একটা জিনিস আপনাদেরকে মানতেই হবে, এবং আমি এটা বিলিভ করি, এটা আপনারা আমার সাথে সবাই অ্যাগ্রি করবেন। আমার চ্যানেলে যারা আপুরা আছেন, আমি খুব বড় গলায় বলতে পারবো আপনার অনেক বোকা একটা দিক থেকে, জায়গা জমির দিক থেকে। কীভাবে জানেন? ধরুন আপনি আপনার বাবার বাড়িতে কোনো সম্পত্তি পাবেন বা কোনো কিছু পাবেন, সেখানে আপনার ভাইরা আছে। সো এই যে দলিলপত্রের যে ডিলিংস বা যত বিষয় আছে, ঠিক আছে, জায়গা জমি সম্পত্তি ভাগ বাটোয়ারার বিষয় বা দলিলপত্র বুঝে শুনে রাখার বিষয়, এই বিষয়গুলো সম্পর্কে মানে আপুরা যারা আছেন তারা যথেষ্ট রকমের কিন্তু বোকা। তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে অত বেশি জ্ঞানী না, তারা কিন্তু বুঝতে পারবেন না কোনটা কোথায় কীভাবে কী করতে হয়। তারা খালি তাদের ভাই যতটুকু বুঝিয়ে দিবে তার অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, নাহলে হয়তো সে বলবে যে আমি কি আর পাই নাকি পাই না। কিন্তু সে যে লিগাল ওয়েতে কোনো স্টেপ নিবে বা সে যে বুদ্ধি করে কিছু বলবে এটা তো এরকম জ্ঞানী এখন পর্যন্ত আমি কোনো আপুকে বা কোনো মহিলাকে আমি দেখিনি। সো আমার এই কথাটা বলার কারণ এখানে ফাতেহা যতই ইবলিস হোক না কেন, ইবলিসের দাদি হোক না কেন, যতই বুদ্ধিমান হোক না কেন, এই জায়গা জমি দলিলপত্রের বিষয় নিশি কোনোদিনই বাপ্পির বুদ্ধির সাথে পেরে উঠবে না, কখনোই বাপ্পির বুদ্ধির সাথে পেরে উঠবে না। কারণ আমি এটাকে বিলিভ করি একটা মেয়ে এই সমস্ত জায়গা জমি দলিলপত্রের আর যে সমস্ত কাজকর্ম থাকে এগুলা নিয়ে সে কোনোদিনই একটা ছেলের বুদ্ধির সাথে পেরে উঠবে না, কখনোই পারবে না, কখনোই পারবে না, যতই বুদ্ধিমান সে হোক না কেন। হ্যাঁ, একমাত্র পারবে যদি কোনো মেয়ে যদি সে অ্যাডভোকেট বা উকিল হয়, তাহলে সে পারবে, সে তাহলে বুঝবে। অন্যথায় সেটা কোনোদিনই স্বাভাবিক নারী যারা আছে, গৃহিণী বা হাউস ওয়াইফ, তারা কোনোদিন এটা বুঝবে না। সো বাপ্পি এখানে নিশিকে অবশ্যই ঠকাবে, এখানে কোনো সন্দেহ নেই। নিশি যতই বুদ্ধিমানী করুক না কেন, যতই চালাকি করুক না কেন, বাপ্পির বুদ্ধির সাথে এখানে সে কখনোই পারবে না। এবং এটা আমি বিলিভ করি প্রত্যেকটা আপুর ক্ষেত্রে এই একটা ল্যাকিংস সবার মধ্যে থাকবে। হয়তো নিজেকে অনেক চালাক মনে করতে পারেন আপুরা, বাট অবশ্যই এই সমস্ত জায়গা জমি দলিলপত্রের বুদ্ধির সাথে একটা ছেলের বুদ্ধির সাথে আপনারা কখনোই পারবেন না, ঠিক আছে? সো এক্ষেত্রে ভাইদের উচিত বোনদেরকে না ঠকানো, যার হক, যার যতটুকু প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়া উচিত। এই যা। তো নিশিকে বাপ্পি যেটা শিখিয়ে দিয়েছিল ওই দলিলপত্র সরানোর সময়, যে তুই একটু তিশার প্রশংসা করবি। নিশি যখন তিশার কথা বলছিল তখন কথাগুলো লেবার শুনে বুঝতে পারছিলাম এগুলো শিখিয়ে দেওয়া কথা ছিল। নিশি বলছিল, ও আচ্ছা একটা কথা বলতে চাই দর্শক আপনাদেরকে, যে আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাবিকে নিয়ে, যে ভাবি এই সেই হ্যান ত্যান। তো আসলে আমি কখনো দেখি না ভাবি মায়ের আলমারিটা পর্যন্ত খুলে ধরেছে, কখনো দেখিনি, এলাকার মানুষও বলতে পারবে না। মানে ভাই কিসের মধ্যে কি ফান্তা ভাতের ঘি, মানে
কোন জায়গার কথা, কই এখন আপনারা ব্যাংকে যাবেন, কোথায় চলে আসলেন তিশার কথা, তিশা কখনো আলমারি খুলে না কেন ভাই? কিসের মধ্যে কি বলছেন এগুলো? যদি রসায়ন পরীক্ষার মধ্যে আপনি গিয়ে বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন নিয়ে আলোকপাত করো ভাই, তাহলে তো আসলে হলো না কথাটা, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এই কথাটা বাপ্পি স্পেশালি নিশিকে বলেছে তুই এটাই ক্লিয়ার করে দিবি। কারণ বাপ্পিও বলছিল আমি আসলে একটা কথা বলতে চাই, কোনো মানুষের লোভের ঊর্ধ্বে না, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা লোভ আছে। বাপ্পি নিজে বলছে, আবার কি বলছে, বাট আমি একটা কথা বলতে চাই, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার তিশার কোনো লোভ নাই। বাহ, আপনি একটু আগে বলেন কোনো মানুষ লোভের ঊর্ধ্বে না, সবার লোভ আছে, আর আপনি তিশার ক্ষেত্রে এত গ্যারান্টি দিয়ে বলছেন তিশার কোনো লোভ নাই। তিশা যত যা করেছে সব তো লোভের জন্য করেছে। এই দোতলা বাড়ি তিশা তো লোভের জন্যই হাতড়িয়ে নেওয়ার জন্য এতদিন বন্ধু অপেক্ষা করেছে কবে নাজমানটি মারা যাবে। তিশার লোভ নয় দর্শক, এ কথা আপনারা বিশ্বাস করেন? মানে আমি মনে করি এই কথা বিশ্বাস করার আগে আমার মৃত্যু শ্রেয়। আসলে স্ট্রেট কথা বলতে চাই আমি, যদি আমার এটা বিশ্বাস করা লাগে যে তিশার লোভ নাই, এই কথা শোনার আগে আমার মৃত্যুটা শ্রেয়। কারণ তিশার লোভ নেই এটাকে কোনোভাবেই মানতে পারবো না। তিশা চরম আকারের খারাপ একজন মহিলা, বাজে একজন মহিলা, নষ্ট একজন মহিলা। আর যত রকমের বিশেষণ আছে সবগুলো আমি তার নামের আগে দিতে চাই তিশাকে নিয়ে। তিশার মতো এরকম বজ্জাত বাজে মহিলা আমি কখনো দেখিনি দর্শক, কখনোই দেখিনি। ঠিক আছে, সো বাপ্পি তাকে নিয়ে যে সমস্ত বিশেষণ লাগাচ্ছে এগুলো আসলে তার নামের সাথে কখনো যায় না। এবং নিশিকে এখানে সে ভাড়া করেছে, জানি না নিশি কেন আসলে এই কথাগুলো বলছে, নিশিকে দিয়ে বাপ্পি বলাচ্ছে এবং নিশি বলে যাচ্ছে, তার কথা দেখেই বোঝা যাচ্ছিল। বাট নিশিও বা কেমন আমি এটাই ভেবে পাই না। সে দেশে আসতে পারলো না, সেও তার মায়ের গচ্ছিত সঞ্চিত টাকা কতটুকু আছে এগুলো উঠানোর জন্য বাপ্পির হাত ধরে গাড়িতে করে চলে গেছে ব্যাংকে। আসলে দর্শক ওই সবই ঘুরে ফিরে এক, ঘুরে ফিরে আলাদা কিছুই না, একই মায়ের সহোদর তো, তাই না? মানে একই মায়ের পেট থেকে তো দুজনে বের হয়েছে, ফাতেহা এবং বাপ্পি। তো বাপ্পি যদি এত খারাপ হয় নিশিবার কতটুকু ভালো হবে বলুন? দুজনেই তো একই মায়ের পেট থেকে এসেছে। সো ঘুরে ফিরে দুটোই একরকম, দুটাই লোভী, দুটাই স্বার্থপর, আলাদা কিছু নাই। এখানে নিশু এবার এসে তার হক বুঝে নেওয়ার জন্য, তার ভাগ করে নেওয়ার জন্য। হ্যাঁ নিয়ে যাক ভাই, কিন্তু দিন শেষে বলতে হবে একটা কথাই, নাজমানটি যে সন্তান জন্ম দিয়েছেন আসলে সে সন্তান তার গর্ভে ধরার মতো, মানে গর্ভে থাকার মতো যোগ্যতা বাপ্পি এবং নিশি নেই। নাজমানটি যেই লেভেলের মানুষ, যেই সোসাইটি বিলং করে, বাপ্পি এবং নিশি নাজমানটির আশেপাশেও নেই, আশেপাশেও নেই। ঠিক আছে, সো আমি জাস্ট একটা কথা বলবো, নাজমানটি যদি বেঁচে থাকতো এগুলো দেখলে সে অনেক কষ্ট পেত যে তার মৃত্যুর পর তার দুই সন্তান কিভাবে তার জায়গা জমি ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে। তো যাই দর্শক, অনেক কথাই বললাম, আজকে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর জন্য এসেছিলাম। সো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।